This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দুদিন হিমালয়ে তারপর ফিরে এসে কথা বলবেন আর তার আগে অবধি নতুন বছরের অপেক্ষা বারবার নতুন বছরের শুভেচ্ছা কোথাও গিয়ে আসল বার্তাটা কি তিনি দিয়েই গেলেন মানে যা হওয়ার নতুন বছরই হবে মনে হচ্ছে দেখুন পদ মানে কি পদ মানে হচ্ছে পোস্ট এবার একটু অন্যভাবে ভেবে দেখুন পদও মানে পাও তো বটে পোস্ট হারিয়ে অনুপম হাজরা বিজেপির থেকে তৃণমূলে পা বাড়াবেন কি না সেটা বুঝতে আপাতত খানিকক্ষণ অপেক্ষা করতে হবে সেটা তো আমরা বুঝতেই পারছি কিন্তু জেনে রাখুন এই পদ ব্যাপারটা কিন্তু খুব ডেঞ্জারাস মানে একজন কিন্তু মানে অনুপমের ক্ষেত্রে তার পদ কোন দিকে তাকে নিয়ে পদও কোন দিকে তাকে নিয়ে যাবে এই পদ হারানোর পর সেটা তো অপেক্ষার বস্তু আরেকজন কিন্তু অলরেডি তিনিও ওই পদও ছুঁয়ে পদ হারিয়েছেন আমরা বলছিলাম না কাঁথিতে কালকে যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে আজ তৃণমূল সরিয়ে দিয়েছে ওই তার পদ থেকে ওই কাঁথি পুরসভার চেয়ারম্যান তিনি আর নেই আজকের পর কারণ তার মানে সবথেকে বড় অপরাধ একমাত্র অপরাধ যেভাবেই দেখেন আর কি সেটা হচ্ছে ওই পদ স্পর্শ করা তিনি শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলে সুবলকে যে সন্দেহের তালিকায় রাখবে তৃণমূল সেটাই তো স্বাভাবিক যা সব সম্পর্ক নিজেদের মধ্যে তাদের তো এই ধরনের ব্যবহারের মধ্যে কোনো রকম অস্বাভাবিক কিছু অন্তত খুঁজে পাচ্ছি না জানেন তো এটাই হওয়াটা স্বাভাবিক পোস্ট হারিয়ে সুবল কিন্তু দলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু তাতে চিড়ে ঠিড়ে বেজেনি তৃণমূল কাঁথির পরবর্তী পুরপ্রধানের নামও ঠিক করে ফেলেছে মন্ত্রী অখিলগিরির ছেলে সুপ্রকাশই আপাতত অধিকারীদের গড়ে ওই পুরসভাটা চালাবেন বিভীষণদের এড়াতে মন্ত্রীমশাই নিজের ছেলেকেই কি তাহলে একমাত্র বিশ্বাসযোগ্য মনে করলেন নাকি এটাও হতে পারে জানেন তো ছেলেকে সিংহাসনে বসাবেন বলে তিনি আবার বিভীষণ খুঁজে ফিরছিলেন না তো কোনো চিঠি এখনো পর্যন্ত পাইনি এটা প্রশাসনিক পদ আমার উপরের যদি কেউ যদি থাকে সেটা হচ্ছে মমতা মা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আজকে একটা চিঠি দিয়েছি দপ্তরে আমাদের মন্ত্রীকে দিয়েছি মিনিস্টারকে দিয়েছি সুব্রত বক্সিকে দিয়েছি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি আমার এই আচরণে যদি দল যদি কোনো ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী একদম প্রকাশ্য ক্ষমা প্রার্থনা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা খুব নিঃশর্ত না তিনি বাকিদের খুব একটা পাত্তা দিচ্ছেন না গোটা ব্যাপারটা ওই কালকেও দেখেছিলাম আজকেও এক স্টান্স ধরে রেখেছেন যা কিছু ওই শ্রী পাদপদ্মে আর কি ওই একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজন ছাড়া আর কাউকে যে খুব একটা পাত্তা দিচ্ছেন না সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছেন তো যাই হোক তার জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে সেটার জন্য ওই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে তবে আজ সবাই যে মানে এতগুলো কথা বললাম পরপর দুটো সবই তো ওই পদ হারানোর কিন্তু সবাই যে পদ হারিয়েছেন আজকের দিনটা শুধুই যে আজকে ওই পাঁজিতে লেখা আছে আজ পদ হারানোর দিন এরকম তো না আজকে অনেকে পদ ঠদও পেয়েছেন যেরকম বিপি গোপালিকা রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন আর রাজীব কুমার হচ্ছেন রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার চিটফান্ড তদন্তে নাম জড়ানোর পর থেকে একটু আড়ালেই ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছিলেন এতদিন এবার তিনি আবার প্রকাশ্যে রাজ্য পুলিশের ডিজির পদে দেখুন রাজীব কুমার ডিজির পোস্টটা পাওয়ায় একটা জিনিস কিন্তু মনে হচ্ছে যে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসভাজন তাদেরই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ডেকে নিয়ে আসছেন আর কি তার চারপাশটা স্ট্রং করার জন্যে এরকম না আমি বলছি না যে বাকিরা যারা ছিলেন তারা বিশ্বাসভাজন ছিলেন না কিন্তু যারা একদম পেটেন্ট বিশ্বাসভাজন তাদের বিশেষ সময় পোস্টিং দেওয়ায় কিছু তো মনে হতেই পারে নিশ্চয়ই একটা কমফোর্ট জোন এরকমই হয় না খুব চেনা জানা কাউকে আপনি অনেকদিন পর কাছে পেলে একটু কমফোর্ট জোনের মধ্যে থাকতে পারেন সেরকমই হচ্ছে মনে হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে সবাই কি আর কমফোর্ট জোনে পাচ্ছেন যেরকম কুণাল ঘোষ তিনি তো রাজীব কুমার ডিজির পোস্ট পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছেন কি লিখেছেন জানেন লিখেছেন যে রাজীব কুমার দক্ষ প্রশাসক ভালো আইপিএস ভালো থাকুন শুধু দেখবেন
কারোর না কারোর নির্দেশ শুনে আমার মতো নির্দোষকে বলি দিতে যাবেন না, তাহলে পরের দিনগুলো ভালো যাবে না। মানে বুঝতে পারছেন তো, পুরানো সেই দিনের কথা ভুলতে চাইলেই কি ভোলা যায় নাকি? আর ভুলতে না পারলে পুরনো কথাগুলো মনের মধ্যে খচখচ করতে থাকে। কুণাল ঘোষ যা বললেন তার মানে তো একটাই, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ফাঁসানোতে রাজীব কুমারেরই ভূমিকা ছিল, এবং সেটাও বিশেষ কারোর নির্দেশে। আচ্ছা, কে এই নির্দেশটা দিয়েছিলেন বলুন তো? মানে যার কথা কুণাল ঘোষ বললেন, আর সেই নির্দেশ আর তা পালনের পরম্পরা সেটা কি এখনও চলছে? মানে লোক বদলে যেতে পারে, কিন্তু পরম্পরা সেটা কি বদলায় না একই থেকে যায়? এটা কিন্তু একটা খুব কঠিন প্রশ্ন, অথবা খুব সহজ, এটাও হতে পারে। আপনারা সবাই জানেন, হয়তো আমরা জানি না, তাই জন্য প্রশ্নটা করলাম। উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন। আমি সিবিআইকে বলবো, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে, এই মামলা তোলার ব্যবস্থা করুন। সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে, তার জন্য আমরা যা করার করব। দেখুন, এই রাজীব কুমারকে যদি ডিজি করা হয়, তাহলে যে ঘরে এবং বাইরে, দেখলেন তো কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী সবাই এই ব্যাপারটায় অন্তত এক সুরে আক্রমণিত করছেন। তো এই যে বিতর্কটা তৈরি হবে, এটা কি খুব অপ্রত্যাশিত ছিল? মুখ্যমন্ত্রী নিশ্চয়ই যখন এই সিদ্ধান্তটা নিয়েছেন, তখন তো তিনি জানতেন যেগুলো হবে, ঘরে বাইরে এই সমস্ত ঝড়টড়গুলো উঠবে। সেগুলো এই মুহূর্তে যখন সব মিলিয়ে চারপাশে বিভিন্ন ধরনের ঝড়টড় উঠছে, নিম্নচাপ তৈরি হচ্ছে, তখন এটা যেচে আরেকটা নতুন বিতর্ক কেন তিনি ডেকে আনলেন? বুঝতে হবে পুরনো দিনের কথাগুলো। তারও বোধহয় সেই পুরানো সেই দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তখন থেকে কিন্তু তিনি খুব মুখ্যমন্ত্রীর ভরসার পাত্র ছিলেন। নাহলে ওই চিটফান্ড তদন্ত করতে সিবিআই রাজীব কুমারের বাড়িতে গেল, আর বাড়ির বাইরে মুখ্যমন্ত্রী ধর্নায় বসলেন। এটা কি যাত্রার জন্য বসেছেন? এখন অবধি খেয়াল করে দেখুন, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, এতজন বিভিন্ন কারণে জেলে গেছেন। তার মধ্যে ওই জীবন কৃষ্ণর মতো বিধায়করা রয়েছেন, মানিক ভট্টাচার্যের মতো বিধায়ক রয়েছেন, আরও অনেকে রয়েছেন আর কি। তিনি কিন্তু ধর্নায় বসেননি, কিন্তু রাজীব কুমারের বাড়িতে জাস্ট সিবিআই যাওয়াতেই তিনি ধর্নায় বসে গেছিলেন। কতটা আস্থাভাজন বা স্নেহের হলে এরকম করতে পারেন মুখ্যমন্ত্রী? তাই এরকম একজন অফিসারকে তিনি যখন এই রকম একটা পরিস্থিতিতে এত বিতর্ক হবে জেনেও বসান, তখন তার কি মনে হবে? এটা তো বুঝতে হবে যে তার মানে তিনি মনে করছেন ইনি কাছে থাকলে মানে বাকি যা কিছু হবে সেগুলো তিনি ঝেড়ে ফেলতে পারবেন, কিন্তু ইনি না কাছে থাকলে তাতে যা ক্ষতি, বা ওনার বদলে অন্য কেউ হলে তাতে যা ক্ষতি, বা যে ভরসাটা তিনি পাবেন না, তাতে ক্ষতিটা অনেক বেশি। কাছে থাকলে যেটুকুনি যা হচ্ছে ওগুলো থেমে যাবে, কিন্তু তিনি ভরসা পাবেন অনেক বেশি। এরকমই কি ভেবেছেন? মানে নইলে এরকম বদলের কারণটা কি হতে পারে? নিশ্চয়ই এটা ঘটনা, এটা নিয়ে কিন্তু কারোর মনে কোনো রকম কোনো সন্দেহ নেই। রাজীব কুমার অত্যন্ত দক্ষ একজন অফিসার, তার কৃতিত্ব, তার মানে ব্যুৎপত্তি, গোটা ব্যাপারটার ওপর তার দখল, এর কোনো কিচ্ছু নিয়ে মানে এখানকার গোয়েন্দা শাস্ত্রকে বলা যায় একটা নতুন রূপ দিয়ে দিয়েছেন তিনি। এগুলোতে কেউ কোনো প্রশ্ন তোলে না, যাবতীয় প্রশ্ন শুধু ওই একটা জায়গায়, এই গোটা ব্যাপারটার সঙ্গে তৃণমূলের অন্দরের রসায়নের প্রশ্নটা। চারপাশে সব ওল্ড গার্ডের ভিড় করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনের আগে, অথবা চারপাশে যেরকম নড়বড়ে পরিস্থিতি, তাতে এই ওল্ড গার্ডদের ওপর ভরসা রাখাটাই মনে হচ্ছে তার সব থেকে শ্রেয়। সেই জন্যই তিনি সব পুরনো লোকজনকে ডেকে এনে চারপাশটা আগের মতো স্ট্রং করে ফেলছেন। এটা যদি হয়ে যায়, মানে এদিকে পুলিশ প্রশাসন মাঝে মধ্যে তারা তো
সাম্প্রতিককালে বিভিন্ন কাণ্ড কারখানা করে ফেলছিল, তৃণমূলেরও বহু আবেদন নিবেদনে কানঠান দিচ্ছিল না, মানে এরকম সময় যদি কোথাও গিয়ে পুরো ব্যাপারটাকে রাজীব কুমার সামলে দেন, ওই দিকটা আইন শৃঙ্খলা সব কিছু, পুরোটাই পুলিশ সংক্রান্ত যা যা বিষয় সবটা রাজীব কুমার সামলে দিলেন। আর পুরনোরা, মানে এই সুব্রত বক্সির মতো পুরনোরা, দলের মধ্যে যা যা গণ্ডগোল ঠণ্ডগোল হচ্ছিল সবগুলো তারা সামলে দিলেন, তারা লিড করলেন। তাহলে তো ব্যাস, লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়া হাত পা জুত করে তিনি ওই নরেন্দ্র মোদী আর বিজেপির মোকাবিলা করতে পারবেন, তাই না? রাজনীতির তল পাওয়া কি অত সহজ? তার জন্য অনেক গভীরে যেতে হয়। তাই চলুন আরও বেশ কিছু কথা বলেই ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়।